সকাল হতেই আমাদের বাসার মেন গেটের সামনে যেতেই দেখি তোয়ালে দিয়ে মোড়ানো ফুটফুটে একটা বাচ্চা মাটিতে পড়ে আছে আর সজোরে কান্না করে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। বাচ্চাটাকে দ্রুত আমি কোলে তুলে নিলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এই দুধের বাচ্চাকে কে এখানে ফেলে রেখে গেল। বাচ্চাটাকে নিয়ে আমি বাসার ভেতরে চলে গেলাম। আম্মুকে গিয়ে বললাম, আম্মু দেখো, কে যেন বাচ্চাটাকে আমাদের গেটের সামনে ফেলে রেখে গেছে। আম্মু দ্রুত কাছে এসে দেখে এটা একটা মেয়ে বাবু। আম্মু কোলে নিয়ে বলতে লাগলো, আহারে, এই অবুঝ বাচ্চাটাকে কোনো নির্দয় পাষাণী এভাবে রেখে গেছে কে জানে। আম্মু দ্রুত আমাকে বাচ্চাটার জন্য দুধ কিনতে পাঠালেন। বাসার সামনের দোকান থাকায় আমি তাড়াতাড়ি করে ওর জন্য দুধ আর ফিডার কিনে নিয়ে আসি। আম্মু তাড়াতাড়ি করে দুধ বানিয়ে ওকে খাওয়ায়। বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। আম্মু আমাকে বলে, কি করব এখন ওকে বলতো? কার বাচ্চা, কে এখানে রেখে গেছে, কেনই বা রেখে গেল কিছুই তো বুঝলাম না। থানায় জানাই, কি বলিস? তুমি কি পাগল হয়েছো আম্মু? থানায় জানিয়ে কি হবে? যেহেতু গেটের সামনে ফেলে রেখে গেছে, অবশ্যই ওর বাবা মা ওকে রাখবে না বলেই ফেলে রেখে গেছে। এখন কি থানা পুলিশ করলেই ওরা ওদের বাচ্চাকে নিতে চলে আসবে? তাহলে কি করব ওকে আমরা এখন? কি আর করব, রেখে দিব? যদি কখনো ওর মা বা বাবার ওকে নিতে ইচ্ছে করে তাহলে ঠিকই আমাদের বাসায় চলে আসবে। যেহেতু আমাদের বাসার গেটে রেখে গেছে, তখন না হয় দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গিয়ে ওর জন্য কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র নিয়ে আয়। আচ্ছা তুমি বলো কি কি আনতে হবে, আমি লিস্ট করে নিয়ে আসছি। আমি ওর জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। এসে দেখি টুনটুনি পাখিটা জেগে গেছে, খাটে শুয়ে হাত পা ছোড়াছুড়ি করে খেলছে। আম্মু বসে বসে দেখছে আর হাসছে। কিরে, এসেছিস? আম্মু, দেখ কি সুন্দর করে খেলছে। আচ্ছা, ওর তো একটা নাম রাখা দরকার। কি নামে রাখবো ওকে আমরা? কি নাম রাখা যায় ওর বলতো? কি নাম রাখা যায়, দাঁড়াও ভেবে বলছি। কি নাম? আজ থেকে ওর নাম হচ্ছে মানহা, আল্লাহর উপহার। আচ্ছা ঠিক আছে, আজ থেকে ও আমাদের মানহা। দুপুরে আমার ছোট বোন কলেজ থেকে বাসায় ফিরে মানহাকে দেখে তো অবাক, খুশির যেন তার অন্ত নেই। আব্বুও মানহাকে রাখার অনুমতি দিয়েছেন। আমরা সবাই মিলে মানহাকে আদর যত্নে বড় করতে থাকি। দেখতে দেখতে মানহার এখন 2 বছর। দিনগুলো যেন চোখের পলকে কেটে গেল। মানহা এখন হাঁটতে পারে, একটু একটু কথা বলতে পারে। মানহা আমাকে মা বলে ডাকে আর আম্মুকে নান্নু বলে, আব্বুকে বলে নান্না। তেমন আর কিছু বলতে শেখেনি এখনও। মানহা আমাদের সবার কলিজার টুকরো। ওকে ছাড়া আমরা যেন কিছুই ভাবতে পারি না। 2 বছর হয়ে গেছে, কেউ আসেনি ওকে নিতে বা ওর খবর জানতে। আমিও চাই না কেউ আর আসুক, আর আসলেও আমি আর ওকে দিব না। ও আমার মেয়ে। একদিন মানহাকে নিয়ে আমি খেলছি, আর সেই সময়ে পাশের বাসা থেকে এক আন্টি এসে আমাকে দেখে বলেন, এসব এখন বাদ দাও বুঝলে, এবার নিজের চিন্তা করো, বিয়ে শাদি করে নিজের গতি করো। আমি তার কোনো কথায় কোনো পাত্তা না দিয়ে মানহাকে নিয়ে খেলতে লাগলাম। ঘণ্টাখানিক পর আম্মু আমাকে ডেকে বললেন, ওই আন্টি নাকি আমার জন্য বিয়ের এক প্রস্তাব এনেছেন। ছেলে বিরাট বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নেই, বিরাট বড় বাড়ির মালিক সে। বাবা মা কেউ নেই, ছেলেরা 2 ভাই, ছেলেই বড়। ছেলের ছোট ভাই বউ নিয়ে দেশের বাইরে থাকে। পাত্র আগে একটা বিয়ে করেছিল, বউ নাকি অন্য একজনের সাথে চলে গেছে, আর এবারে বিয়ে করে বউকে তার কাছে দেশের বাইরে নিয়ে যাবে। ছেলে নম্র, ভদ্র, সুন্দর আর শিক্ষিত একটা মেয়ে চাই। আন্টি নাকি আম্মুকে ছেলের ছবিও দেখিয়ে গিয়েছেন। আম্মুর ছেলে নাকি অনেক পছন্দ হয়েছে। আমি আম্মুকে বললাম, আম্মু আমি তো এখন বিয়ে করতে চাই না। তাছাড়া আমি বিয়ে করে চলে গেলে মানহাকে কে দেখবে? আর ওই লোক কি মানহাকে মানবে? কোনো দিনও মানবে না। তাছাড়া আমি মানহাকে ছাড়া থাকতে পারবো না। দেখ মেঘা, বেশি কথা বলবি না। আমরা কি মরে গেছি? মানহাকে আমরাই দেখব। সব সময় ভালো ছেলে পাওয়া যায় না। আর তাছাড়া তুই তোর অতীত ভুলে যাস না। আচ্ছা বুঝলাম। এই ছেলে কি জানে আমার অতীত? হ্যাঁ জানে, তোর আন্টি সব বলেছে তাকে। আচ্ছা তবে আমার একটা শর্ত আছে, আমি মানহাকে আমার সাথে করে নিয়ে যাব। যদি তাই হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, নয়তো আমি সরি।
আম্মু, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। আমি মানহাকে নিয়ে আমার রুমে চলে যাই। মানহাকে কিছুক্ষণ বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করি। তখনই আমার ছোট বোন এসে আমাকে বলে, আপু, কিছু বলবি? বলছিলাম যে আমিও ছেলের ছবি দেখেছি আন্টির ফোনে। ছেলে খুবই স্মার্ট। তুই এই বিয়ের জন্য না করিস না। তাছাড়া মানহার জন্য আম্মু, আমি, আব্বু তো আছি। তুইও এসে এসে দেখে যাবি। আর যদি ছেলে আমাকে দেশের বাইরে নিয়ে যায় তখন ভিডিও কলে দেখবি। এখন তো আর আগের যুগ না, তাই না? হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে দেখবি। শোন, ও আমাকে মা ডাকে, মা। আমি ওকে মায়ের আদর থেকে বঞ্চিত করতে পারবো না। তুই যা তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। আচ্ছা, যাচ্ছি। তবে তুই একটু ভেবে দেখিস আপু। আমার ছোট বোন চলে যায়। মানহা আমার বুকের উপরে শুয়ে আছে। হঠাৎ আমার চোখ থেকে টুপ টুপ করে দুফোঁটা পানি মানহার গায়ের উপরে পড়ল। মানহা আমার চোখ মুছে দিচ্ছে। আমি মানহাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বললাম, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না মা, থাকতে পারবো না। পরের দিন সকালে খবর এলো ছেলে আমাকে দেখতে আসতে চায়। আম্মু আর আব্বু আমাকে জানালো এ কথা, আর বলল তারা চায় আমি যেন মানসিকভাবে প্রস্তুতি নেই। বিকেলে ছেলে আমাকে দেখতে আসবে। আমি আব্বুর উপরে কোনো কথা বলতে পারলাম না। মনে মনে ভেবে রাখলাম ছেলের সাথেই আমি আলাদাভাবে কথা বলবো, আর তাকে বলবো আমাকে যদি পছন্দ হয় তার, আর সে যদি আমাকে বিয়ে করতেই চায়, আমি তাহলে মানহাকে আমার সাথে করে নিয়ে যেতে চাই। বিকেলে ছেলে আসলো আমাকে দেখার জন্য, তার ছোট ভাই আর ভাইয়ের বউকে নিয়ে। তারা সবাই একসাথে ছুটিতে এসেছেন ছেলে বিয়ে করবে বলে। পাশের বাসার আন্টির পরিচিত ওনারা, তিনিই নিয়ে এসেছেন। আমি আমার ছোট বোনকে বললাম আমি একটু ছেলের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আমার বোন আম্মুকে গিয়ে বলে এই কথা। আম্মু বলল, যেখানে ছেলে আলাদাভাবে কথা বলতে চায় না, সেখানে মেয়ে হয়ে কথা বলতে চাইলে বলবে। মেয়ের কোনো লজ্জা নেই, বিয়ের আগেই কথা বলতে চায়। আমাকে কথা বলার কোনো ব্যবস্থা করে দেয়া হলো না। আমি রাগ করে উঠে আমার রুমে চলে গেলাম। ছেলের আমাকে অনেক পছন্দ হয়েছে। সে চাচ্ছে আমাদের বিয়েটা আগামীকালই যেন হয়ে যায়। আর তাছাড়াও তার ছুটিও শেষের পথে। এতদিন কোনো মেয়ে তার পছন্দ হয়নি, তাই সে বিয়ে করেনি। আজ আমাকে পছন্দ হয়েছে, তাই সে আর দেরি করতে চাচ্ছে না। আমার আম্মু আব্বু বললেন তারা ছেলের বাড়িঘর দেখতে চান। ছেলে বলে, আগামীকাল সকালে আপনারা আমাদের বাসায় আসুন, সব দেখুন। আপনাদের পছন্দ হলে বিকেলে আমি সব বিয়ের আয়োজন করে আপনাদের বাসায় আসব। সন্ধ্যায় যেন বিয়েটা সেরে ফেলা হয়। আব্বু আম্মু বললেন ঠিক আছে, কারণ আব্বু আম্মুরও ছেলেকে আর ছেলের কথাবার্তা অনেক পছন্দ হয়েছে। ছেলে তার ছোট ভাই আর ভাইয়ের বউকে নিয়ে চলে যান। পাশের বাসার আন্টি আম্মুকে বললেন, ছেলে লাখে একটা। যেমন সুন্দর তেমন টাকা পয়সা, তেমনই বাড়িঘর, তেমনই পরিবার। এই ছেলে হাতছাড়া করলে পরে আফসোস করবেন ভাবি। রাতে আমি আম্মুকে বললাম, আমি মানহাকে ছেড়ে কোথাও যাব না, আগেই বলে দিচ্ছি। সকালে তাদের বাসায় যদি যাও, ওই ছেলেকে ক্লিয়ারভাবে এ কথা জানিয়ে দিয়ে এসো, নয়তো পরে কিন্তু খারাপ কিছু হবে। এই কথা বলে আমি চলে আসি। আব্বু আম্মু ছেলের বাড়িঘর দেখতে যান পাশের বাসার আন্টি আঙ্কেলকে নিয়ে। তাদের ছেলের সব কিছুই পছন্দ হয়। ছেলের বাসার লোকজন বলে তারা বিকেলেই সব প্রস্তুতি নিয়ে আসবে, সন্ধ্যাতেই বিয়ে। আম্মু আব্বুও কথা দিয়ে আসেন। বাসায় এসে আমাকে জানানো হয় সন্ধ্যাতে আমার বিয়ে। আমি আম্মুকে জিজ্ঞেস করি, মানহার কথা বলেছ? আম্মু বলে ওটা পরে দেখা যাবে। এদিকে আশেপাশে খবর হয়ে যায় আজ আমার বিয়ে। আমি মনে মনে সিদ্ধান্ত নিই আমি ছেলে আসলেই ছেলেকে সরাসরি বলবো মানহার কথা। যদি সে না মানে বিয়ে বাদ। আর আম্মু আব্বু জোর করলে আমি মানহাকে নিয়ে যেদিকে দু চোখ যায় চলে যাব। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে ছেলে পক্ষ বিয়ের প্রস্তুতি নিয়ে আমাদের বাসায় আসেন। আব্বুও বাসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ছোটোখাটো একটা স্টেজ সাজানো হয়। সেখানে বিয়ে পড়ানোর জন্য যতটুকু সম্ভব খুব দ্রুত সব কিছুর আয়োজন করা হয়, যেহেতু হাতে খুবই কম সময় ছিল। আম্মু আমাকে ছেলের দেয়া শাড়ি গহনা দিয়ে বলে এগুলো পরে নিতে, আর ছোট বোনকে বলে আমাকে সাজিয়ে দিতে। আমি আম্মুকে বলি আমি ছেলের সাথে কথা বলতে চাই। আম্মু বলে পরে বলিস, আমাকে এখন কথা বলার সুযোগ করে দাও আম্মু।
নয়তো আমি কিন্তু বিয়ে ভেঙে দিব। আম্মু চলে যায়। কিছুক্ষণ পরে আব্বু এসে বলেন, আমি চাই না তুমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দাও, নইলে আমাকে হারাবে। রেডি হয়ে নাও। আমি কান্না করতে করতে রেডি হয়ে নিলাম। মানহা কিছুই বোঝে না। আমাকে সাজতে দেখে ও আরও হাসছে। ছেলেপক্ষ খাওয়া দাওয়া শেষ করেন বিয়ের জন্য। আমাকে স্টেজে ডাকা হয়। আম্মু এসে আমার কোল থেকে মানহাকে তার কোলে নিয়ে নেন আর অশ্রু ভরা চোখে বলেন, আম্মু আব্বুর মান সম্মানটা রাখিস মা। আমার ছোট বোন আমাকে ধরে স্টেজে নিয়ে যায়। ছেলে সেখানে বসে আছে, আশেপাশে আরও কিছু লোকজন। আমি সেখানে বসে সবার সামনেই ছেলেকে বলে ফেলি, আমার আপনার সাথে কিছু কথা আছে। ছেলে আমাকে বলে, বিয়েটা হোক তারপর শুনবো নে। না, আমার বিয়ের আগেই কথাগুলো বলা দরকার। আচ্ছা চলো তাহলে ওই দিকটাতে। না সমস্যা নেই, আমি সবার সামনেই কথাগুলো বলতে চাই। আচ্ছা বলো, আপনি কি আমার অতীত সম্পর্কে জানেন? হ্যাঁ জানি। আপনি কি জানেন আমার একটা মেয়ে আছে? মেয়ে? হ্যাঁ মেয়ে। আমার একটা মেয়ে আছে আর আমি ওকে ছাড়া আপনার সাথে যেতে পারবো না। আপনার যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে ওকেও সাথে করে নিয়ে যেতে হবে। পাত্র এবারে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমার পক্ষে তোমার মেয়েকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। সরি, তুমি যদি একা আসো তবে আমি তোমাকে বিয়ে করতে রাজি, নয়তো এ বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আমি কারো সন্তানকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কে যেন বলে ওঠে, আপনাকে আমি আমার সন্তানকে নিয়ে যেতে দেব। এ কথাই বা আপনি ভাবলেন কি করে? আপনি বিয়ে করে আপনার বউ নিয়ে যান, আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি। আমি আমার সন্তান কাউকে নিয়ে যেতে দিব না। এই কথা শুনে আমি ঘুরে তাকাতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি অবাক হয়ে তাকিয়ে শুধু বলি, কল্প। কল্প এগিয়ে আসে আমার দিকে। সবাই কল্পের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ঠিক বুঝতে পারলাম না, ওর মেয়ে যদি আপনার মেয়ে হয় তাহলে আপনি আর মেঘা কি? না না, আপনি যা ভাবছেন তা নয়। ও শুধু আমার মেয়ে আর ওর পালিত মেয়ে। মানহা আপনার মেয়ে মানে? কি বলতে চাইছেন আপনি? মেঘা? হ্যাঁ, ও আমারই মেয়ে। আমি ওকে সেদিন তোমাদের বাসায় রেখে গিয়েছিলাম। মানে কি এসবের? যা শুনছো সত্যি এটাই। মানহা আমারই মেয়ে আর আমি ওকে নিয়ে যেতে এসেছি। ওকে ডাকো, আমি ওকে নিয়ে যাব আমার সঙ্গে করে। এই যে মিস্টার শুনুন, মানহাকে আমি কোথাও যেতে দিব না। ওকে আমি বড় করেছি মায়ের আদর দিয়ে। আজ এতদিন পরে হুট করে এসে আবদার করলেই মানহা আপনার মেয়ে হয়ে যাবে? তাছাড়া যদি আপনার মেয়ে হয়েও থাকে তবে সেদিন অবধিই ছিল, যেই দিন আপনি ওকে আমাদের গেটের সামনে ফেলে রেখে চলে গিয়েছিলেন। সেদিনের পর থেকে আপনার কোনো হক নেই মানহার উপরে। ভাইয়া, এসব কি হচ্ছে? আমরা কি এখানে কোনো সিনেমা দেখতে এসেছি? পাত্রের ছোট ভাই, মেঘা বসো তুমি এখানে। যেহেতু মানহার বাবা এসে গেছে ওকে নিতে, তাহলে তো আর তোমার সাধ্য নেই ওকে আটকানোর বা ওকে বিয়ে করে সাথে নিয়ে যাবার। বিয়েটা হয়ে যাক, তারপর যা করার করছি। এখন তো তোমার আর কোনো সমস্যা নেই, তাই না? আর আমারও কোনো সমস্যা নেই। যার মেয়ে সে নিয়ে যাবে, সো আমাদের ঝামেলা করে লাভ নেই। বসো। কাজী সাহেব, বিয়ের কার্যক্রম শুরু করুন আপনি। আপনি কি সত্যি সত্যি মানহার জন্মদাতা পিতা? হ্যাঁ। আপনি কি সত্যি সত্যি ওকে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ। কিন্তু আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। তোমার বিয়ে মেঘা, আর তোমার হবু বড় মানহাকে নিবে না তোমাদের সাথে, আর আমিও ওকে দিব না তার কাছে। তাই ঝামেলা বাড়িও না, বিয়েটা করে নাও। সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। আম্মুও মানহাকে নিয়ে স্টেজের এখানে চলে আসে। মানহা আম্মুর কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে চলে আসে আর আমাকে জড়িয়ে ধরে। কল্প মানহার কাছে এসে ওর হাত ধরে বসে মানহাকে বুকে জড়িয়ে নেয়, চুমু খায়। আম্মু আমাকে বলে, কি হচ্ছে এখানে? আমি উত্তর দিলাম, আম্মু উনি মানহার বাবা, মানহাকে নিয়ে যেতে এসেছেন। কল্প মানহাকে কোলে তুলে নেয়। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনারা আমার মা মরা মেয়েটাকে অনেক আদর যত্নে রেখেছেন, বড় করে তুলেছেন। মা মরা মেয়ে মানে? হ্যাঁ, ওর মা ওর জন্মের সময় এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আর আমার পক্ষে অবুঝ বাচ্চাটাকে একা একা পালন করা সম্ভব হচ্ছিল না। তাছাড়া আমার বাইরে যাবার সময় হয়ে গিয়েছিল, তাই আমি ওকে তোমাদের কাছে রেখে যাই। আমি জানি তোমরা ওকে পরম মায়ায় আর আদর যত্নে রাখবে, বিশেষ করে তুমি। যাই হোক, আমি মানহাকে নিয়ে যাচ্ছি। আমি একেবারে চলে এসেছি দেশে।
এবার আমার মেয়েকে নিয়ে আমি আমার সংসার সাজাবো। সুখী হও তুমি, আমার দোয়া থাকবে। কিন্তু আমি যে মানহাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে চলো আমার সাথে যাবা? তখনই আমার বুকের ভেতরে আচমকা এক ঝড় বয়ে যায়। আমি ফিরে যাই আমার সেই অতীতে। কলেজের প্রথম দিন, কলেজের গেট দিয়ে কলেজের মাঠে ঢুকতেই দেখি একটা ছেলে দৌড়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ছেলেটার দিকে। কি অদ্ভুত সুন্দর চোখ, কি সুন্দর হাসি, মাশাআল্লাহ। 30 সেকেন্ডের মধ্যে ছেলেটা একটা গোলাপ ফুল আমার সামনে ধরে, বলে, তুমি কি আমার সাথে একসাথে বসে সারা জীবন গোপাল ভাঁড় দেখবে? আমার কিন্তু সিরিয়াল একদম পছন্দ না। রাজি থাকলে ফুলটা গ্রহণ করে আমাকে ধন্য করো। পাগল নাকি আপনি? ধ্যাত। এই কথা বলেই আমি সেখান থেকে হাসতে হাসতে চলে আসি। আর তখনই ছেলেটার বন্ধু বান্ধব সবাই হাসতে হাসতে দৌড়ে ওর কাছে চলে আসে আর বলতে থাকে, হেরে গেলি তো? কথা ছিল যেই মেয়ে এবার গেট দিয়ে ঢুকবে তাকে প্রপোজ করতে হবে, আর যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে তোকে আমরা খাওয়াবো, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তুই আমাদের খাওয়াবি। হেরে গেছিস, এবার চল রেস্টুরেন্টে, খাওয়াবি আমাদের। মেয়েটাকে তোদের কথায় প্রপোজ করলেও মেয়েটাকে সত্যি সত্যিই আমার ভালো লেগেছে রে। চল, আমি সেই খুশিতেই খাওয়াবো তোদের। এরপর থেকে ছেলেটা আমাকে ফলো করতে শুরু করে। সে আমার ক্লাসমেট, নাম কল্প। ক্লাসে যতক্ষণ সময় থাকতো চোখ যেন আমার দিকেই থাকতো। এভাবেই চোখাচোখিতে চলে যায় প্রায় 6 মাস। যদিও আমারও বিষয়টা ভালোই লাগে। হঠাৎ অনেকগুলো দিন হয়ে যায় কল্প কলেজে আসে না। তখন আমার কেমন যেন অনুভব হয় ওর জন্য। আমি ওর বন্ধুদের জিজ্ঞেস করি, কল্প আসে না কেন কলেজে? ওরা বলে কল্পের খুব জ্বর, তাই আসে না। আমি ওদের একজনের কাছ থেকে কল্পর ফোন নাম্বার নিয়ে ওকে কল দেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি বলছি। আমি কে? আমি মেঘা। ও তুমি? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। জ্বর কি কমেছে? ডাক্তার দেখিয়েছো? ওষুধগুলো খেয়েও ঠিক মতো। আচ্ছা, কাল একটু আসবে কলেজে? কেন, কাল আসলেই বলবো। আচ্ছা আসবো, রাখছি তাহলে, ভালো থেকো। তুমিও। পরের দিন কল্প কলেজে আসে। কেমন আছো? জ্বর কমেছে? একটু। এবার বলো কী জন্য আসতে বলেছো? ক্লাসের বাইরে গিয়ে বলি চলো। কল্প আর আমি ক্লাস থেকে বেরিয়ে আসি। কলেজের মাঠে গিয়ে একটা গাছের পাশে গিয়ে দাঁড়াই। তারপর আমার ব্যাগ থেকে কতগুলো ফুল বের করে ওর সামনে ধরে বলি, আমার তোমাকে না দেখলে ভালো লাগে না। তোমাকে ছাড়া কেমন যেন বুকের ভেতরটা শূন্য শূন্য লাগে। তুমি কি সারা জীবন আমার চোখের সামনে থাকবে? কল্প ফুলগুলো হাতে নিয়ে অদ্ভুত সুন্দর একটা হাসি দিয়ে বলে, থাকবো। সেদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসার নতুন অধ্যায়। ক্লাসের ফাঁকে ফাঁকে চলছে আমাদের ভালোবাসা। দেখতে দেখতে চলে যায় আমাদের ভালোবাসার 3টা বছর। আমরা ডিসিশন নেই অনার্সটা কমপ্লিট করেই আমরা পরিবারকে জানিয়ে বিয়ে করে নেব। মাস্টার্সটা না হয় বিয়ের পরে একসাথেই করব। এই 3 বছরে আমরা দু চোখ ভরে স্বপ্ন দেখি। কল্প আমাকে ভীষণ রকম ভালোবাসে আর আমিও কল্পকে। দুজন দুজনকে ছাড়া কিছুই কল্পনা করতে পারি না। হঠাৎ একদিন কল্প আমাকে ফোন দিয়ে বলে, মেঘা, আমি গ্রামে যাচ্ছি। আব্বু নাকি অসুস্থ, আর জানোই তো এই দুনিয়ায় বাবা ছাড়া আমার কেউ নেই। মন খারাপ করো না, আব্বু সুস্থ হলে চলে এসো কেমন? তুমি নিজের খেয়াল নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর আমার জন্য কোনো চিন্তা করো না। জানোই তো গ্রামে গেলে ঠিক মতো তেমন নেটওয়ার্ক পাওয়া যায় না। আমি তোমাকে সময় করে ফোন দিব। রাখছি তাহলে। আচ্ছা, সাবধানে যেও তুমি। আর শোনো, ভালোবাসি ভালোবাসি। কল্প চলে যায় গ্রামে। 1 দিন, 2 দিন, 3 দিন কল্পর কোনো ফোন আসে না। আমি ট্রাই করি, ওর নাম্বারে কল যায় না। আমি চিন্তায় পাগল হয়ে যাই। হঠাৎ একদিন ফোন করে বলে, মেঘা, বাবা আমার বিয়ে ঠিক করেছেন ওনার বন্ধুর মেয়ে। এই মেয়েকে বিয়ে না করলে তিনি নাকি নাওয়া খাওয়া ছেড়ে দিবেন। কি যে এক প্যারায় আছি। কল্প, কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? তুমি আমার কথা তোমার বাবাকে জানাওনি? জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। সে তার কথায় অটল। সে নাকি তার বন্ধুকে কথা দিয়েছেন। এখন সে 2 দিন হয় না খেয়ে বসে আছেন। কল্প, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও পারবো না। এখন কি করব তাহলে আমরা? জানি না। আমি কি আমার বাসায় তোমার কথা জানাবো?
জানিয়েই বা কী হবে, আমার বাবাই তো রাজি না। তাহলে তুমি আমায় তোমার বাসায় নিয়ে যাও। মানে? মানে আবার কি? আমি তোমার বাসায় গিয়ে উঠলে বাবা আর আমাকে বাসা থেকে বের করে দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে তুমি তাহলে রেডি হয়ে বাস স্ট্যান্ডে থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আমি সেদিন বাসায় একটা চিরকুট রেখে চলে যাই বাস স্ট্যান্ডে। চিরকুটে লিখে রেখে যাই, আম্মু আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি ওদের বাসায় ওর কাছে যাচ্ছি, তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি সেদিন সবচেয়ে বড় ভুল করি, আমার পরিবারকে সামনাসামনি সব কিছু খুলে না বলে। তবে আমি বললেও আমার ধারণা তারা আমাকে কখনোই যেতে দিতেন না। আমি বিকেলে পৌঁছে গিয়ে ওখানে অপেক্ষা করতে থাকি, ঘন্টার পর ঘন্টা। কল্প আসে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, কল্পর কোনো খবর নেই। আমি ওর নাম্বারে বারবার ট্রাই করি, কল যায় না। রাত হয়ে যায়, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, কল্পর কোনো খবর নেই। আমি একা অসহায় একটা মেয়ে সেই বিকেল থেকে দাঁড়িয়েই আছি। রাত তখন প্রায় 1টা। কল্প আমাকে ফোন দিয়ে বলে, মেঘা আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি বিয়ে করে ফেলেছি। ওর কথা শুনে আমার মনে হচ্ছিল কেউ আমার বুক থেকে আমার প্রাণটা টেনে বের করে নিয়ে গেল। আমি শুধু কল্পকে বললাম, সুখী হও, আল্লাহ হাফেজ। আমি বাসায় ফিরে যাই, কিন্তু ততক্ষণে আমার বাড়ির আশেপাশে জানাজানি হয়ে গেছে আমি পালিয়ে গেছি কোনো এক ছেলের সাথে। আর এই কথা সবার কাছে প্রচার করেছে আমাদের বাসার কাজের লোক। আম্মু চিরকুট পেয়ে কান্না করতে করতে আব্বুকে বলে, আর সেই কথা শুনে এলাকা রটিয়ে দেয় সেই কাজের মেয়ে। এরপর থেকে আমি আর এলাকায় মুখ দেখাতে পারতাম না, কলেজে যেতে পারতাম না। লোকের নানান বিষাক্ত কথায় কেউ বলতো, কিরে তুই নাকি পালিয়ে গিয়েছিলি, তো চলে আসলি কেন? কেউ বলতো, কিরে তোকে কি রাখেনি? আবার কেউ বলতো, কিরে তোকে কি খেয়ে ছেড়ে দিয়েছে? আবার কেউ আবর চোখে তাকিয়ে টিটকারি দিয়ে বলতো, জানিস এই মেয়েটা না কার সাথে যেন ভেগে গিয়েছিল, পরে আবার বাসায় ফেরত এসেছে, কাজ শেষে রাখেনি আর, বুঝিসনি? এগুলো শুনতে শুনতে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। একে তো প্রিয় মানুষ হারানোর শোক, অন্যদিকে মানুষের নানান কটু কথা। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না, মরতেও পারছিলাম না, কারণ আম্মু আব্বু সব সময় আমার পাশে ছিল। এতগুলো বছর পর আমি আবার সেই মানুষটার সামনে, যেই মানুষটা একদিন মাঝ রাস্তায় আমাকে একা ফেলে চলে গিয়েছিল, আমার কথা একটুও ভাবেনি। আমার কল্পনায় ছেদ পড়ল পাত্রের ডাকে, মেঘা দেরি হয়ে যাচ্ছে কিন্তু, বসো, কাজী সাহেব চলে যাবেন। একদিকে আম্মু আব্বু আর পাত্রপক্ষ, অন্যদিকে কল্প আর মানহা। আমি এখন কোন দিকে যাব? তখনই আমার নীরবতা ভেদ করে কেউ একজন বলে উঠল, মানুষটা এত সেলফিশ হয় কী করে শুনি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়ে গেলাম আমি। মানুষ অন্তত বিয়ের দাওয়াতটা তো দেয়। ভাগ্যিস অথই আমাকে বলেছিল আজ তোমার বিয়ে, নইলে তো আমি জানতেই পারতাম না। আসো বাবা আসো। আসলে হুটহাট সব হয়ে গেছে তো, তাই কাউকে জানাতে পারিনি। তুমি এসে খুব ভালো করেছো। আম্মু, আদৃশ জি বলো। সত্যিই আমি অনেক বড় স্বার্থপর। যখন আমি নিঃসঙ্গ একাকী দিন কাটাচ্ছিলাম, ডিপ্রেশন আমায় যখন কুড়ে কুড়ে খাচ্ছিল, তখন আম্মু আব্বুর পরে একমাত্র তুমিই আমার পাশে ছিলে। যখন আমার মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার আসলে কোনো মূল্যই নেই, আমি থাকলেও কারো কিছু যায় আসে না, আর না থাকলেও কারো কিছুই যাবে আসবে না, ঠিক সেই মুহূর্তে তুমি বুঝিয়েছো আমার বেঁচে থাকা কতটা জরুরি। সেই ভয়ঙ্কর সময়টাতে তুমি আমার সাথে ছিলে, আমাকে সাপোর্ট দিয়েছো। রাতের পর রাত আমি জেগে থাকতাম, আমার ঘুম হতো না, ঘুমাতে পারতাম না, আমি কাঁদতে কাঁদতে বালিশ ভেজাতাম। তখন তুমিও আমাকে ফোন দিয়ে আমার সাথে জেগে থাকতে, যাতে আমি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে ফেলি। আমাকে কত কিছুই না বোঝাতে তুমি। নিজের উপর থেকে যখন পুরোপুরি কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম আমি, তখন তুমি আমাকে সাহস জুগিয়েছো, আমাকে আমার মূল্য বুঝিয়েছো, আমার মন ভালো করার জন্য কতই না গল্প শুনিয়েছো তুমি। এক এক সময় যেন জোকারি হয়ে যেতে তুমি আমার হাসার জন্য, যাতে করে আমি একটু হাসি। আদৃশ আমি না বাকি জীবনটা হাসতে চাই। আদৃশ তুমি কি সারা জীবনের জন্য
আমার মেয়ে আর আমার মুখে হাসি ফোটানোর দায়িত্ব নেবে? আমি চাই বাকিটা জীবন তুমি আমাকে এইভাবেই আগলে রাখো। রাখবে? মেঘা, আজ তোমার বিয়ে, কি বলছো তুমি এসব? আমি যদি আজ এসব না বলি তাহলে হয়তো আর কোনো দিনও বলা হবে না। এবার বলো তুমি কি চাও? মেঘা, আমি তোমাকে পছন্দ করি, অনেক পছন্দ করি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। কারণ যদি তুমি ভাবো আমি তোমার অসহায়ত্বের সুযোগ নিচ্ছি, তোমাকে বন্ধুর মতো সাপোর্ট দিয়ে প্রেমিক হতে চাচ্ছি, তোমাকে সাপোর্ট দিতে দিতে তোমায় আগলে রাখতে রাখতে কখন যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না, কিন্তু কখনো বলিনি। যদি তুমি আমার সাথে আর কথা না বলো, যদি যোগাযোগ বন্ধ করে দাও, সেই ভয়ে কিছু বলতে পারিনি। বিশ্বাস করো, অথই যখন আমাকে জানালো ভাইয়া আপুর আজ বিয়ে, আমার মনে হচ্ছিল কে যেন আমার বুকে ছুরি দিয়ে আঘাত করলো। তাই আমি ছুটে এসেছি তোমাকে একটাবার দেখার জন্য, যদি আর কখনো দেখতে না পারি। মেঘা, আমি আজ এবং এই মুহূর্ত থেকে মানহা আর তোমার মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিলাম, আর কথা দিলাম এ দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমি তোমাদের আগলে রাখবো। আজ থেকে মানহা শুধু তোমার একার মেয়ে নয়, মানহা আমারও মেয়ে। এই সব রং তামাশা দেখার জন্য এসেছি নাকি আমরা আঙ্কেল? আপনার মেয়ে আসলেই খারাপ, এই জন্যই সব পাত্রপক্ষ ওকে রিজেক্ট করে। পাত্র, এই যে মিস্টার, একদম চুপ। মেঘাকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব আপনি বাড়ির গেস্ট। আদৃশ ভাইয়া, চলো এখান থেকে, এসব নাটক দেখে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমাদের। এই মেয়ে আমাদের রিজেক্ট করবে, আমরাই চলে যাচ্ছি, চলো ভাইয়া। এই কথা বলে পাত্রের ছোট ভাই পাত্রসহ তাদের বাড়ির সবাইকে নিয়ে চলে যায়। আমি ধীর পায়ে কল্পর সামনে গিয়ে দাঁড়িয়ে বলি, জানো তুমি যখন আমাকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে চলে গিয়েছিলে, অন্য মেয়েকে নিয়ে সুখের সংসার করছিলে, তখন এই মানুষটা আমাকে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, তোমার বন্ধুই আমাকে বাঁচিয়েছে। আদৃশ তো সবই জানতো তোমার আমার কথা। আম্মু সারাদিন আমার সাথে থাকলেও রাতে আমি যখন ঘুমাতে যেতাম আমার রুমে, আমি তখন এক মুহূর্তের জন্য শান্তি পেতাম না, মনে হতো নিজেকে শেষ করে দেই। কিন্তু তখন আদৃশ আমাকে ফোন করে শুধু বোঝাতো। আদৃশ না থাকলে আমি হয়তো কখনোই ডিপ্রেশন থেকে বের হতে পারতাম না। যেই মানুষটা আমার দুঃসময়ে পাশে থেকেছে, আমি চাই সেই মানুষটা আমার সুসময়েও পাশে থাকুক। একবার তুমি আমাকে ছেড়ে গেছো, এবার আমি তোমাকে ছেড়ে গেলাম। সমান সমান ভালো থেকো কেমন? আর দয়া করে মানহাকে আমার বুক থেকে কেড়ে নিও না। আদৃশ আর আমি ওকে বাবা মায়ের আদরে বড় করব। প্লিজ মানহাকে দিয়ে দাও আমায়। এতদিন যেহেতু ওকে ছাড়া তুমি থাকতে পেরেছো, এখনও পারবে। প্লিজ ওকে নিয়ে যেও না। আদৃশ, মনে আছে তোর সেদিন ও চ্যালেঞ্জে তুই জিতে গিয়েছিলি? মেঘা আমার ফুল আর প্রপোজ অ্যাকসেপ্ট করেনি সেদিন। আমি হেরে গিয়েছিলাম আর আজও তুই জিতলি, আর সেই আমি হারালাম। মেঘা আমাকে না, তোকেই বেছে নিল। যাই হোক, সুখে রাখিস ওকে। আর থ্যাংক ইউ, ওর দুঃসময়ে ওর পাশে ছিলি বলে। আর তোরা তো আজ দুজন দুজনকে পেয়ে গেলি, আমি কি নিয়ে বাঁচব বল? মানহা ছাড়া যে আমার এই দুনিয়ায় কেউই নেই। আমি ওকে নিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, যদি আমি ওকে না রাখতে পারি, ও যদি মেঘার জন্য কান্না করে, তাহলে আমি অবশ্যই ওকে দিয়ে যাব। ভালো থাকিস তোরা। মেঘা, ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি সেদিন পরিস্থিতির শিকার ছিলাম। আসছি। কল্প মানহাকে কোলে করে নিয়ে চলে যায়। আমি মানহা মানহা বলে কাঁদতে কাঁদতে ওর পিছু যেতে থাকি। আর তখনই আদৃশ আমার হাত টেনে ধরে বলে, যেতে দাও ওকে, মানহাকে ও রাখতে পারবে না, জাস্ট কিছু ঘন্টা মাত্র। তারপরই দেখবে ও নিজেই মানহাকে এসে তোমার কাছে দিয়ে গেছে। মানহা থাকবে না তোমায় ছাড়া ওর কাছে। আমি কাঁদতে কাঁদতে আদৃশকে জড়িয়ে ধরি। হয়েছে, কান্নাকাটি পরে হবে। তোমার মন চেঞ্জ হয়ে গেলে তোমাকে আমি আর পাবো না। এই সুযোগ আমি হারাতে চাই না। কাজী সাহেব, তাড়াতাড়ি বিয়ে পড়ান। কতক্ষণ আপনাকে বসে থাকতে হলো? প্লিজ কিছু মনে করবেন না, এবার শুভ কাজ জলদি শুরু করুন। দাঁড়াও দাঁড়াও, আমি একটু আসছি। আবার কি হলো? আবার মন চেঞ্জ করে ফেলো না যেন, তাড়াতাড়ি এসো। পাগল একটা। আমি রুমে গিয়ে আমার পরনের শাড়িটা চেঞ্জ করে আদৃশের দেয়া শাড়িটা পরলাম, যেটা আমি একদিনও পরিনি এখনও। আদৃশ আমাকে আমার জন্মদিনে শাড়িটা দিয়েছিল, যেভাবে দিয়েছে আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম। গহনাগুলো খুলে রাখলাম, এসব তাদের ফেরত দিতে হবে। তারপর চলে আসলাম আদৃশের কাছে। আদৃশ এবার আরও খুশি, ওর দেয়া শাড়িটা আমি পরেছি সেই জন্যই।
আম্মু আব্বু হাসি মুখে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিলেন। আজ সবাই খুশি। হয়ে গেল আমাদের বিয়ে, কিন্তু তখনও আমার বুকের ভেতরে মানহার জন্য কেমন করছিল। আমি যখন শাড়ি চেঞ্জ করতে গিয়েছিলাম তখন আদ্রিস ওর মায়ের সাথে কথা বলে নেয় বিয়ের ব্যাপারে। ওর মা বলেন বিয়ে করে বউ নিয়ে যেন বাসায় চলে যায় আদ্রিস। তাছাড়া ওর মা আমার কথা জানেন, আমাকে চেনেন, জানেন আমরা ভালো বন্ধু। আম্মু আব্বু অথই আমাকে বিদায় জানান আর আদ্রিসকে বলেন আমাকে যেন কোনো দিনও কষ্ট না দেয়। আদ্রিসও আব্বু আম্মুকে আশ্বস্ত করে ও আমাকে কোনো কষ্ট দেবে না। আদ্রিস আমাকে নিয়ে ওর বাসায় পৌঁছায়। বাসায় গিয়ে আমি তো অবাক, সবাই আমাকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। আদ্রিসের মা তো মহা খুশি, উনি যেন আকাশের চাঁদ পেয়ে গেছেন। আদ্রিসের মা আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আদর করে বললেন আমার মা এসেছে, রাত হয়ে গেছে, তাই সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এদিকে আদ্রিসের কাজিনরা মিলে বাসর ঘর সাজিয়ে ফেলে। আদ্রিস হঠাৎ করে আমাকে ডেকে বলে চলো। কোথায়? আরে চলোই না। আদ্রিস আমাকে নিয়ে বাইকে করে দূরে একটা ব্রিজে নিয়ে যায়। এখানে নিয়ে আসলে যে? তুমি না বলতে সব সময় তোমার অনেক ইচ্ছে ছিল কোনো এক রাতে কল্পকে নিয়ে এই ব্রিজে এসে নির্মল বাতাস উপভোগ করবে। ছিল তো, কল্পকে তো আনতে পারলাম না, তাই তোমাকে নিয়ে আসলাম। আমি দুহাত মেলে দু চোখ বন্ধ করে এই স্নিগ্ধ শীতল বাতাসের ঘ্রাণ নিচ্ছি। আদ্রিস আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। থ্যাংক ইউ আদ্রিস, আমার ইচ্ছের কথা মনে রাখার জন্য আর ইচ্ছেটা পূরণ করার জন্য। এখন থেকে তোমার সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমার। এই কথা বলে আদ্রিস আমার কপালে একটা চুমু খায়। তারপর আমরা বাসায় চলে আসি। সকালবেলায় আম্মুর ফোন আসে, মানহাকে কল্প দিয়ে গেছে। মানহা সারা রাত কান্না করেছে, মা মা বলে চিৎকার করেছে, তাই আর রাখতে পারেনি কল্প ওকে। মানহার কান্না ওর সহ্য হচ্ছিল না। কল্প বলে গেছে ওর মায়ের কাছেই ও থাকুক। আমি আদ্রিসকে জানাই কল্প মানহাকে দিয়ে গেছে আর বলে গেছে মানহা এখন থেকে আমার কাছেই থাকবে। আদ্রিসও খুশি হয় আর বলেছিলাম না জাস্ট কিছু ঘন্টা, তারপরই মানহা তোমার বুকে। আমরা মানহাকে কিছুক্ষণ পরেই নিয়ে আসবো, কেমন? তারপর আমি আর আদ্রিস আমাদের বাসায় যাই। মানহা আমাকে দেখেই দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। আমরা সারাদিন আমাদের বাসায় থেকে মানহাকে নিয়ে আদ্রিসের বাসায় চলে যাই। আদ্রিসের মাও মানহাকে মেনে নেন। তিনি বলেন ভালোই হয়েছে, আমার এখন আর একা একা থাকতে হবে না। আদ্রিসের বাবা নেই, ওর মা আর ও দুইজনই বাড়িতে থাকতো। এখন থেকে আমরা দুই নতুন সদস্য যোগ হলাম। ভালোই চলছে আমাদের চারজনের সংসার। আদ্রিস তো মানহাকে ছাড়া এখন কিছুই বোঝে না। মানহাও তার পাপাকে অনেক ভালোবাসে। আদ্রিস প্রায় সময়ই বাইরে থেকে আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসে আর আমার আর মানহার জন্য আইসক্রিমও। মানহারও আমার মতো আইসক্রিম খুবই পছন্দ। আদ্রিস আমাকে এতটাই ভালোবাসে যে বাইরে গেলেও আমাকে কল আর মেসেজ দিতে থাকবে আর বলবে বিশ্বাস করো তোমাকে ছাড়া একটা মুহূর্তও বাইরে থাকতে ইচ্ছে করে না। ইচ্ছে করে বিজনেস কাজ বাজ সব ছেড়ে বাসায় বসে থাকি। আমি ওকে বলি শোনো, বেশি ভালোবাসা ভালো না, আর তাছাড়া বেশি সুখ আমার কপালে সয় না, কম কম ভালোবাসবে কেমন? ইস বললেই হলো, আরও অনেক বেশি ভালোবাসবো। এভাবেই কেটে যাচ্ছে আমাদের দিন। মানহাও ধীরে ধীরে বড় হচ্ছে। দেখতে দেখতেই 2টা বছর কেটে যায়। আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। প্রথম বিবাহবার্ষিকীতে আদ্রিস আমাকে রাত 12টা 1 মিনিটে উইশ করে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আমি ঘুমিয়েছিলাম, সারা ঘর সেই সুযোগে ও সাজিয়ে ফেলেছিল। ঠিক 12টা 1 মিনিটে আমাকে ডেকে তুলে বলেছিল ভালোবাসার 1 বছর, জানটা ভালোবাসি। তারপর আমরা কেক কেটেছিলাম, কিন্তু এবারও তো তারিখটাই ভুলে গেছে। রাত গিয়ে সকাল হলো, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, ওর আমাকে উইশ করার কোনো খবর নেই। আমিও অভিমান করে আর উইশ করিনি। সন্ধ্যায় হঠাৎ বাসা থেকে বের হওয়ার সময় আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল শোনো, আমি তো মনে মনে খুশি হলাম, এখন বুঝি উইশ করবে? কিন্তু সে আমাকে উইশ না করে কানের কাছে এসে ফিসফিস করে বলল ভালোবাসি বউ পাখি। আমি একটু বাইরে যাচ্ছি বুঝছো, মানহার খেয়াল রেখো আর সাবধানে থেকো, আসছি। আমিও বললাম আচ্ছা সাবধানে যেও। আদ্রিস বাইরে যাবার 20 কি 25 মিনিট পর ওর নাম্বার থেকে একটা ফোন এলো। আমি ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে অপরিচিত এক কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, যার ফোন থেকে আমি কল দিয়েছি আপনি কি তার ওয়াইফ বলছেন?
আপনার নাম্বারটা তার ফোনে বউ পাখি নামে সেভ করা। সেই জন্য বলছি। জি, আমি তার ওয়াইফ বলছি। আপনি এই মুহূর্তে হসপিটালে চলে আসুন। আপনার বর বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তার অবস্থা খুবই খারাপ। ফোনটা পাওয়ার সাথে সাথে আমি যেন আর কোনো কিছুই ভাবতে পারছিলাম না। কি হলো এটা? আমি মা এবং মানহাকে নিয়ে চলে গেলাম হসপিটালে। যিনি আমাকে ফোন দিয়েছিলেন তিনি বললেন, ডাক্তার বলেছেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এখন ট্রিটমেন্ট চলছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর দোয়া করছি ওর যেন কিচ্ছু না হয়। মনে পড়ছিল আমাদের 2 বছরে ঘটে যাওয়া সমস্ত স্মৃতি। মানুষটা জানতো আমি মন প্রাণ উজাড় করে কল্পকে ভালোবেসেছি, তবুও আমার প্রতি ছিল তার অগাধ বিশ্বাস। কোনো দিন এমন কোনো কথা বলেনি যাতে আমি আঘাত পাই। আমার একটু ঠান্ডা বা জ্বর হলে পাগল হয়ে যায় এই মানুষটা। ওর একটা ছেলে বাবুর অনেক শখ। ও সব সময় বলে, মানহা তো আছে আমাদের মেয়ে, এখন আমাদের একটা ছেলে চাই আমি, তাহলেই আমাদের পরিবার কমপ্লিট। কল্প যখন আমাকে ধোকা দিয়ে বিয়ে করে ফেলেছিল তখন আমি দিন রাত শুধু কান্না করতাম। মানুষটা আমাকে আগলে রেখেছিল তখন। ও না থাকলে হয়তো কোনো একদিন আমি সুসাইড করেই ফেলতাম। এতটা ভালোবেসেছি আমি কল্পকে, সেই যে কষ্টের সময় হাতটা ধরেছে আর ছাড়েনি। এখন ছেড়ে দিলে আমি আর মানহা কী করব? আর ওর মা তো পাগল হয়ে যাবে। স্বামী হারা মানুষটা একমাত্র সন্তান হারানোর শোক সে সইতে পারবে না তো। আমাকে আর আমার মেয়েকে কে আগলে রাখবে? ডাক্তার কিছুক্ষণ পরে সে বললেন, পেশেন্ট আপনার কে হয়? পেশেন্টের রক্ত লাগবে। বিয়ের এতগুলো দিন হয়ে গেছে অথচ আমি ওর রক্তের গ্রুপটাই জানি না, কখনো জিজ্ঞেস করাও হয়নি। আমি তড়িঘড়ি করে বললাম, পেশেন্ট আমার হাজবেন্ড। ওর রক্তের গ্রুপ কি ডাক্তার? ডাক্তার বললেন O+। আমি ডাক্তারকে বললাম, আমার রক্তের গ্রুপও O+, যত রক্ত লাগে আপনি আমার থেকে নিন, তবুও আপনি ওকে ভালো করে দিন প্লিজ ডাক্তার। ডাক্তার বললেন, ঠিক আছে, আপনার ব্লাড টেস্ট করে দেখছি, আসুন। এরপর আমি রক্ত দেই আর দোয়া করতে থাকি আদৃশের যেন কিচ্ছু না হয়, ও যেন সুস্থ হয়ে যায়। মনে পড়ে গেল আদৃশের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা। কল্প আমাকে ছেড়ে যাবার পর আমি পড়ালেখায় বন্ধ করে দিয়েছিলাম, কলেজেও যেতাম না। একদিন আদৃশ আমাকে ফোন দিয়ে বলল, আজ কলেজে চলে এসো, দেখবে ভালো লাগবে। আর কত গৃহবন্দী হয়ে থাকবে বলো তো? আমি বললাম, ভালো লাগছে না, কলেজে আসলে ওর স্মৃতি মনে পড়বে, ওর স্মৃতি আমায় আরও কষ্ট দেবে। আদৃশ আমাকে বলল, তুমি যদি না আসো তাহলে আমিও আর কোনোদিন কলেজে পা রাখবো না, এক্সামও দিব না। দেখে নিও। ওর জেদের কাছে হার মেনে নিয়ে আমি কলেজে যাই। সেদিন গিয়ে দেখি ও আমাদের ছাত্রছাত্রী মিলন কক্ষটাকে পুরো বেলুন দিয়ে সাজিয়ে ফেলেছে। এত সুন্দর করে সাজিয়েছে, আর দেয়ালে বড় করে বিভিন্ন রঙের কাগজ দিয়ে লেখা, হ্যাপি বার্থডে মেঘা। আমাদের সব বন্ধু বান্ধবী উপস্থিত ছিল। আমি কক্ষে ঢুকতেই সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে মেঘা। ছেলেটা আমার মন ভালো করার জন্য কত কিছুই না করেছে। সব সময় চেয়েছে আমি যেন হাসি খুশি থাকি। স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। আমি চিৎকার করে কাঁদছি। কল্প আমার প্রথম ভালোবাসা হলেও এই মানুষটার জন্য কখন যে আমার মনে এত মায়া জন্মেছে আমি তার টেরও পাইনি। আজ এমন পরিস্থিতির সম্মুখীন না হলে হয়তো বুঝতেও পারতাম না কোনো দিন আদৃশ আমাকে কতটা মায়ায় বেঁধেছে। আমি কাঁদছি তো কাঁদছি, মা আমার মাথায় হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন, কান্না করো না মা, আদৃশের কিচ্ছু হবে না। আমাদের দোয়া আল্লাহ বিফলে যেতে দিবেন না। 5 বছর পর মা কই তুমি? এই তো আমি রান্নাঘরে, তুমি এখানে? আমি সব ঘরে তোমাকে খুঁজতেছি। আজ এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি যে? আজ তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা মা, বলো তো আমি কার মতো দেখতে হয়েছি? কেন আজ হঠাৎ এই কথা? আর জানো না, ক্লাসের সবাই আমাকে বলে আমি নাকি তোমার পাপার কারো মতোই হইনি। তাহলে আমি কার মতো হয়েছি মা? তুই কল্পর মতো হয়েছিস। কার মতো? না মানে আমার কল্পনার মতো। আমি সব সময় চাইতাম আমার তোর মতো একটা মেয়ে হোক, তাই আল্লাহ তোকে আমার বুকে পাঠিয়েছেন। তুই কারো মতো হোসনি, তুই তোর মতো হয়েছিস। এরপর থেকে কেউ যদি বলে তাহলে তাকে বলবি আমি আমার মতো হয়েছি। আর আমার নামটা কে রেখেছে মা? তোর মা রেখেছে। মানে আমি রেখেছি? মা, মানহা মানে কি? মানহা মানে হচ্ছে আল্লাহর উপহার। তুই আমার আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার, তাই আমি তোর নাম রেখেছি মানহা।
আচ্ছা মা, আমি ফ্রেশ হতে যাচ্ছি, লাভ ইউ মা। আর শোনো মা, কাল আমাকে মার্কেটে নিয়ে যাবে, ঠিক আছে? আমি দুটো ড্রেস কিনবো। লাভ ইউ টু মা। কাল না মা, অন্য দিন। কাল আমরা এক জায়গায় যাব, কেমন? কোথায় যাব মা? কালকে গেলেই দেখো না। আচ্ছা, মানহা এখন অনেকটা বড় হয়েছে, স্কুলে পড়েও। দেখতে ঠিক কল্পর মতো হয়েছে, সেই চোখ, সেই হাসি। পরের দিন সকালে, আদৃশ, এই আদৃশ ওঠো, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি, তারপর তো বের হতে হবে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মেঘা। ওঠো তাড়াতাড়ি। মন খারাপ লাগছে না? কান্না করো না, তুমি যাও, আমি আসছি। আমি নাস্তা দিলাম। মানহা, মা, আদৃশ নাস্তা করে নিল। ও হ্যাঁ, আমাদের একটা ছেলে হয়েছে, 2 বছর বয়স ওর। ওর নাম রেখেছি আমি রাজ্য। যখন কল্প আমার জীবনে এসেছিল তখন আমি ভেবে রেখেছিলাম আমার যদি ছেলে হয় তাহলে ওর নাম আমি রাজ্য রাখবো। তবে আমার ইচ্ছে ছিল আমাদের প্রথম সন্তান মেয়ে হবে। যাই হোক, সবার নাস্তা খাওয়া শেষ হলে রাজ্যকে ওর দাদুর কাছে রেখে আদৃশ আর মানহাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমার পা যেন কোনোভাবেই চলছে না। মেঘা, ঠিক আছো তুমি? চলো। আমরা একটা রিক্সা করে চলে আসলাম। এই তো এসে গেছি আমরা। এসে গেছি আমার কল্পর কাছে। এই তো কল্প শুয়ে আছে ওখানে, গভীর নিদ্রায় মগ্ন ও মাটির ঘরে। আমার বুকের ভেতরটা কেমন যেন করছে, দু চোখ বেয়ে পানি পড়ছে অঝরে। মা, আমরা এখানে কেন এসেছি? আমি কোনো কথা বলতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। মা, আমরা আজ তোমার বাবার কাছে আসছি। বাবা? কোথায় বাবা? তুমি তো আমার পাপা। হ্যাঁ মা, আমি তোমার পাপা, আর এখানে যিনি শুয়ে আছেন তিনি তোমার বাবা। আমার বাবা কি মরে গেছে পাপা, তাই এখানে শুয়ে আছে? হ্যাঁ মা, আল্লাহ তোমার বাবাকে নিয়ে গেছেন তার কাছে। আর একটু বড় হও, তারপর তুমি আরও সব বুঝতে পারবে। এখন তুমি তোমার মায়ের সাথে এখানে থাকো, দোয়া করো তোমার বাবার জন্য। আমি কাছে গিয়ে দোয়া করে আসি। আদৃশ কল্পর কবর জিয়ারত করছে। 5 বছর আগে সেদিনের সেই অ্যাক্সিডেন্টে আদৃশ বেঁচে গেলেও দুনিয়ার মায়া ত্যাগ করে সেদিন চলে যায় কল্প। হ্যাঁ, সেদিন আদৃশ আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। ও চেয়েছিল সেদিন সারাদিন আমাদের অ্যানিভার্সারির কথা ভুলে থাকার অভিনয় করে রাতের বেলা ও আমাকে সারপ্রাইজ দিবে। তাই গিয়েছিল কিছু ফুল, কেক আর অন্যান্য সব আনতে। তখনই রাস্তায় আদৃশের সাথে কল্পর দেখা। কল্প আদৃশকে উইশ করে। আদৃশ কল্পকে বলে, চল আমাদের বাসায় আজ, আমি একটু সারপ্রাইজের প্ল্যান করেছি মেঘার জন্য। একসাথে সবাই মিলে কেক কাটবো নে, আর মানহাকেও দেখে আসিস নে। তাছাড়া বাইকে করে আমার কেক আর ফুলগুলো একা নিতে কষ্ট হবে, তুই গেলে ভালোই হবে। কল্প রাজি হয়। আদৃশ বাইক চালায়, কল্প কেক আর ফুল নিয়ে ওর পেছনে বসে। কিছু দূর আসতেই হঠাৎ একটা ট্রাক সব কিছু শেষ করে দেয়। আদৃশ একদিকে পড়ে যায় আর কল্প আর একদিকে। আদৃশের ফোনটা কিভাবে যেন ছুটে গিয়ে কল্পর পাশে গিয়ে পড়ে। তাই আদৃশের ফোন থেকে যে কল করেছিলেন সে ভেবেছিলেন কল্পর ফোন ওটা, আর তাই তিনি ফোনে জানিয়েছিলেন আপনার বরের অবস্থা খুব খারাপ, রক্ত কল্পরই লেগেছিল, আমি রক্ত দিয়েছিলাম, ট্রিটমেন্টও চলছিল। তখনও আমরা জানতাম না ওটা আদৃশ নয়, ওটা কল্প। যখন নাকি ডাক্তার শেষ পর্যায়ে এসে আমাকে ডেকে বললেন, সরি আমরা পারলাম না, ওনার হাতে বেশি সময় নেই, চাইলে আপনারা তার সাথে দেখা করতে পারেন। তখন আমি দৌড়ে কল্পর বুকে গিয়ে পড়ি। ও বেডে শুয়ে আছে। আমি কান্না করতে করতে বলতে থাকি, আদৃশ, এ কি হয়ে গেল তোমার? তোমার কিছু হয়ে গেলে আমাকে আর মানহাকে কে আগলে রাখবে? আমি তখন ওর মুখটাও খেয়াল করিনি। সেই মুহূর্তে কল্প আমার মাথায় হাত রেখে বলল, কলিজা, আদৃশই তোমাদের দেখে রাখবে, ওর কিচ্ছু হবে না। হঠাৎ আমি চমকে উঠলাম। কল্প আমাকে কলিজা বলে ডাকে। আমি ভালো মতো এবার তাকাতেই দেখি ও আদৃশ না কল্প। কল্প, তুমি? হ্যাঁ আমি। আমার হাতে তো বেশি সময় নেই, শেষবারের মতো একটা কথা বলে যেতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি কলিজা, আর সেদিন আমার কোনো দোষই ছিল না, আমি তোমার কাছে আসতেই ছিলাম। ঠিক সেই মুহূর্তে বাবা অসুস্থ হয়ে পড়েন, আর তিনি বলেন আমি যদি তার বন্ধুর মেয়েকে বিয়ে না করি তাহলে সে ডাক্তারের কাছে যাবেন না, আর তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমি বাধ্য হয়ে তাকে কথা দেই, আর সেই কথা মতো আমি বিয়ে করি। সন্তান হয়ে জন্মদাতা পিতাকে মৃত্যুর মুখে কিভাবে ঠেলে দেই বলো? কিন্তু কি কপাল আমার দেখো, বিয়ের পরপরই বাবা মারা যান,
আর তোমাকেও আমি চিরদিনের মতো হারিয়ে ফেলি। তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমার মানহাকে দেখে রেখো। তোমার অনেক ইচ্ছে ছিল না আমাদের প্রথম সন্তান মেয়ে হবে? আমি তোমায় মেয়ে দিয়ে গেলাম। আমি আমার কথা রেখেছি, দেখেছো? সুখে থাকো তোমরা। আমি কল্পর হাত ধরে চিৎকার করে কাঁদতে থাকি আর বলতে থাকি, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। আমার শেষ একটা ইচ্ছে পূরণ করবে মেঘা? বলো, আমাকে একটু জড়িয়ে ধরবে? আমি কল্পকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরি। আমি সব সময় বলতাম না, আমার মরণ যেন তোমার বুকেই হয়। আল্লাহ হয়তো তা কবুল করেছেন। ভালোবাসি কলিজা। কল্প, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না, বুঝেছো? কিচ্ছু হবে না। তুমি সুস্থ হয়ে যাবে, দেখো কল্প। কথা বলছো না কেন তুমি? এই কল্প, কল্প, কথা বলো। কথা বলছো না কেন তুমি? কল্প। কল্প আর কথা বলে না। কল্প ঘুমিয়ে গেছে, চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। আমি চিৎকার করে কল্পকে ডাকি। কল্প আর ওঠে না। আমার আর ওকে বলা হয় না, কল্প, আমিও তোমায় যে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কিছুক্ষণ পর মা আর আদৃশ কল্পর এখানে আসে। ডাক্তার যখন আমাকে পেশেন্টের সাথে দেখা করতে বলেছেন, তখন মা মানহাকে নিয়ে দোকানে গিয়েছিলেন মানহাকে কিছু খাবার কিনে দিতে। যখন মা ওকে নিয়ে আসছিলেন, তখন একজন নার্স মাকে বলেন, বাইকে অ্যাক্সিডেন্ট করা রোগীর আত্মীয় কি আপনি? ওনার জ্ঞান ফিরেছেন, চলুন। মা মানহাকে নিয়ে যান। গিয়ে দেখেন আদৃশ শুয়ে আছে। ওর এতক্ষণ জ্ঞান ছিল না, এখন জ্ঞান ফিরেছে। আদৃশ এসে দেখে কল্প আর নেই। আদৃশও কান্না করতে থাকে, কিন্তু কল্প আর ফেরে না। ও যে না ফেরার দেশে চলে গেছে, যেখানে গেলে কেউ আর কোনো দিনও ফিরে আসে না। আদৃশের কবর জিয়ারত করা শেষ। প্রতি বছর এই দিনে আদৃশ আমাকে এখানে নিয়ে আসে। আমরা বাসায় ফিরে যাচ্ছি। আদৃশ আমাকে আর মানহাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি আবার পেছন ফিরে কল্পর কবরের দিকে তাকালাম। মনে হলো কল্প আমাকে ডেকে বলছে, কলিজা, ভালো থেকো। ভালোবাসি। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। কখনো কখনো সামান্য ভুল বোঝাবুঝিতেও সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়ে যায়। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।